দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ গ্লোবাল বাংলা 24-এ। দর্শক, আজকে একটি ভিন্নধর্মী সংবাদ পরিবেশনের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে রয়েছেন আমার সিনিয়র বড় ভাই, আহ, এক সময়ের ছাত্র নেতা তিনি ছিলেন। ছাত্র আন্দোলনের তিনি ফটিকছড়ি এবং উত্তর চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল এবং প্রবাসী, তিনি দীর্ঘদিন থেকে প্রবাস জীবনে রয়েছেন। ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের রত্নপুরের গ্রামে তার বসবাস। শ্রদ্ধেয় বাহারুল্লাহ আজাদ ভাই, আমরা গত 5ই অগাস্ট গত 5ই অগাস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর যে সারা বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কার শুরু হয়েছে, বা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী যে লক্ষ্য নিয়ে সামনে আগাচ্ছে, তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ত রয়েছেন এবং প্রবাসেও তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর দায়িত্বশীল ছিলেন। শ্রদ্ধেয় বাহার ভাই, আজকে এসেছি তার বাসায় সমসাময়িক কিছু বিষয় নিয়ে তার সাথে আমরা কথা বলবো, এবং তার কি পরিকল্পনা রয়েছে, এবং সরকার পতন পরবর্তী সময়ে এলাকার আমাদের যে বিশৃঙ্খলা বিরাজ করছে, যে আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা তার মুখোমুখি হয়েছি। আমরা আজকে তার কাছ থেকে এসব বিষয়গুলো জানতে চাইবো। বাংলাদেশ জামায়াত ইসলামীর কি ধরনের পরিকল্পনা রয়েছে, বা বাংলাদেশ জামায়াত ইসলামী এই পরিস্থিতি মোকাবেলায় কি ধরনের কর্মকাণ্ড হাতে নিয়েছে। বাহার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনাকে রাহমাতুল্লাহ। আমাদের গ্লোবাল বাংলা 24-এ স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং সাথে যারা দর্শক আমাদের সাথে এড হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাহার ভাই, যেই প্রশ্নটি ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে দীর্ঘ 17 বছর পর স্বৈরাচার সরকার পতনের পর, তো এর পরবর্তী সরকার পরবর্তী পরিস্থিতি, যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছিল, সরকার কিন্তু চেষ্টা করছে এগুলো আহ, আন্তরিকভাবে সমাধান করার জন্য বা স্থিতিশীল করার জন্য। তারপরেও কিছু কিছু বিষয় চলছে। এই যে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে, বা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল দলীয় পরিচয় দিয়ে, এই বিষয়টিকে আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামী কিভাবে হ্যান্ডেল করছেন, বা এটা নিয়ে কি পরিকল্পনা করছেন আপনারা? জি, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আজকে এড হয়েছেন, আমাদের এই ভিডিও দেখছেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সর্বপ্রথম বাংলাদেশের যে দীর্ঘ 16 বছর, 16.5 বছর ধরেন যেই স্বৈর শাসক আমাদের ঘাড়ে চাপিয়ে বসেছিলেন এবং জুলুম নির্যাতনের কারণে মূলত তাদের পতন হয়েছে, এবং এর অবদান হলো একমাত্র নৈরাজ্য বিরোধী ছাত্র সংগঠন, বাংলাদেশের ছাত্র সংগঠন, সর্বোপরি ছাত্র জনতা প্রতিরোধে খুব কম সময়ের ভিতরে শেখ হাসিনা দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন যে সামনের ভবিষ্যতে আমরা কি করতে পারবো, কি করতে যাব। এটা আসলে আমরা তো জাতি শিক্ষা নিতে পারি না। যে 15 বছর যে ধাপটে, 16 বছর, 16.5 বছর যে ধাপটে দেশ শাসন করেছেন এবং জুলুম এবং অত্যাচার নিপীড়নের মাধ্যমে সে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য চেয়েছিলেন, কিন্তু 24 ঘন্টার ভিতরে যে সে ক্ষমতাচ্যুত হবে সে কেউ জানে না। এটার একমাত্র কারণ হলো জাতির উপর জুলুম করার কারণে আল্লাহর পক্ষ থেকে এটা গজব এসেছে, এবং জাতি এটা থেকে শিক্ষা নেবে এবং সামনের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো মানুষের বিশ্লেষণ করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিভাবে দেশকে সাজানো যায় এটা শিক্ষা নেবে, আমি আশা পোষণ করছি। তবে নৈরাজ্যের ব্যাপারে আমি বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান, এবং জামাত ইসলামের আমির জনাব ডক্টর শফিউর রহমান, যিনি বলেছেন যে যেখানেই নৈরাজ্য সেখানেই প্রতিরোধ। আমাদের কোনো সুযোগ নেই, প্রতিরোধ করা ছাড়া আমাদের কোনো কাজ নেই। কারণ বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে একটি ইনসাফ ভিত্তিক
সমাজ এবং আল্লাহর আইন এবং সত্যকের শাসন কায়েমের লক্ষ্যে মূলত আমাদের জামাত ইসলামের মূল কর্মসূচি। যদি এই মর্মে কেউ সমাজে বিশৃঙ্খলা ঘটাতে চায়, তাহলে এটার বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী যুগপৎ আন্দোলনের মাধ্যমে যারা এই কর্মকাণ্ডে জড়িত হবে তাদেরকে সমূলে বিনষ্ট করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ, এবং এটা আমাদের সাংগঠনিক নির্দেশনাও বটে। তবে ইদানিং আপনারা জানেন আমাদের এলাকায় কিছু সংখ্যক অতি উৎসাহী, অথবা এটাও বলতে পারি গত সরকারের তাবেদারি কিছু পেশি শক্তি যারা আমাদের এলাকায় গঠন করেছিলেন, তাদের কিছু দালালরা আবার নতুন করে তারা তাদের মুখোশকে উন্মোচন করেছেন। কিছু সংখ্যক মানুষ তাদের দল থেকে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করেছেন, এবং তারা মূলত আমাদের এলাকায় কিছু নৈরাজ্য সৃষ্টি করার ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। এক্ষেত্রে আমি বিএনপির ভাইদের সাথে আমার যোগাযোগ হয়েছে, দায়িত্বশীল যারা আছেন অত্র এলাকার নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ হয়েছে। তারাও আমাকে আশ্বস্ত করেছেন যে যে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে তার বিরুদ্ধে আমরাও অ্যাকশন নিতে প্রস্তুত আছি। আমাকে আশ্বস্ত করেছেন সব নেতৃবৃন্দরা বিএনপির। এরপরে আমি আমার এলাকার, বিশেষ করে রত্নপুর এলাকার যে গডফাদাররা ছিল অতীতে, তাদের গডফাদারদের কুশলীরা এখনো সমাজে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন, এবং তাদের সব কিছু সবসময় তাদের সাথে যোগাযোগ হচ্ছে, এটা আমাদের কানে এসেছে। এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জামাত ইসলামের পক্ষ থেকে আমি এটা নিয়ে কঠিন অবস্থানে বক্তব্য দিয়েছি, এবং যারা জড়িত আছে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, তাদেরকে বুঝিয়েছি এবং কঠিনভাবে বলেছি যে তোমাদের এই নৈরাজ্য যদি বন্ধ না হয় তাহলে তোমাদের নৈরাজ্য বন্ধ করার জন্য যা যা করা দরকার আমরা সব পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। সুতরাং তোমরা শুধরে যাও, তোমরা ভালো পথে এসে যাও, নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমি কঠিনভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, এবং বিএনপির ভাইয়েরাও আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং জামাত ইসলামের মূল টার্গেট হলো এক স্বৈরতন্ত্র থেকে আমাদেরকে যুদ্ধ করতে গিয়ে প্রায় 2000-এর মতো ছাত্র ভাইরা তাদের বুকের তারা তরুতাজা রত্রকে মাঠে বিলীন করে দিয়েছেন এবং শাহাদাতের নজরানা পেশ করেছেন। এক্ষেত্রে যদি এই নৈরাজ্য হতে থাকে তাহলে তাদের রক্তের সাথে আমাদের বেইমানি হবে। আমরা চাই দেশে সুন্দর একটা পরিবেশ ফিরে আসুক, এবং নৈরাজ্য বিরোধী যে কাজ, সেই কাজ যেন বন্ধ থাকে, নৈরাজ্যের পক্ষে যেন কেউ কোনো দালালি করতে না পারে। সেক্ষেত্রে আমরা সদা জাগ্রত থাকব, এবং যে কোনো টাইমে, যে কোনো সময়ে যদি কোনো অকারেন্স কেউ ঘটাতে চায় আমরা সেটা অপ্রতিরোধ্যভাবে আমরা তাদেরকে মোকাবিলা করব। এটা আমি আশ্বস্ত করতে পারি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমিরের পক্ষ থেকে। আমি এটাকে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, এবং সদা সর্বদা আমি আমাদের এলাকায় এবং 2 নং দাঁতমারা ইউনিয়নে কি হচ্ছে না হচ্ছে সবসময় খবর নিচ্ছি। ইনশাআল্লাহ যারা এই অকারেন্সের সাথে জড়িত হবে তাদের বীজ দাঁত আমরা ভেঙে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সরকার পতনের পর আপনি অবশ্যই লক্ষ্য করেছেন, বিশেষ করে ভারতীয় কিছু গণমাধ্যম অতি রঞ্জিত, অতি উৎসাহিত হয়ে আমাদের দেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের কল্পকাহিনী তারা উপস্থাপন করেছে, প্রচার করেছে। তারা আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি গোচরিত করার চেষ্টা করেছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন এবং তিনি এটি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন, এবং তিনি একটি কথা বলেছেন, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই আমরা বাঙালি, সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের এলাকার যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিতে এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে, জনপদের নিরাপত্তা নিশ্চিতে, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ জামায়াত ইসলামের ভূমিকা কি থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নেই, যেহেতু সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে জামাত ইসলামী বাংলাদেশ সংখ্যালঘু বলতে কোনো শব্দ তারা ইউজ করে না। আমাদের ভাষ্য হলো যারাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, যারা বাংলাদেশের নাগরিক, তারাই বাংলাদেশের সব কিছুর অধিকার পাবে, সম অধিকার। সুতরাং সংখ্যালঘু বলতে জিনিসটা আমাদের আমিরে জামাত
নিষিদ্ধ করেছেন বলতে। আপনারা সংখ্যালঘু নয়, আপনাদের অধিকার আছে, আপনাদের দেশে আপনাদের সহাবস্থান, আপনাদের অধিকার নিয়ে আপনারা সোচ্চার থাকতে পারবেন। তবে দুঃখের বিষয় হলো সত্য যে ভারতীয় যে মিডিয়া যে কাজগুলো করতেছে এটা আসলে আদৌ কাম্য নয়। যেহেতু আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বড় বড় নেতারা যারা আছে, এটা নিয়ে তারা বাংলাদেশের বিষয়টা সংখ্যালঘুদের উপর অত্যাচার অনাচার এই বিষয়টা পরিষ্কার করেছেন। তারা স্পষ্ট বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। তবে হ্যাঁ, রাজনৈতিক বিশ্লেষণে কিছু যারা অতি উৎসাহী, যারা রাজনীতি, হিন্দুদের ভিতরেও কিছু রাজনৈতিক স্বৈরাচারী মনোভাব দেখিয়ে দেশে দাপটে শাসন করেছে, নির্যাতন করেছে, তাদের উপর কিছু সমস্যা হয়েছে, বা তাও একেবারে নগণ্য সামান্য পরিমাণ এরকম কিছু হয়েছে। আর তাছাড়া আপনারা দেখেছেন বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য ইন্ডিয়ার গণমাধ্যম, বিশেষ করে কয়েকটা গণমাধ্যম এটা নিয়ে খুব তর্ক বিতর্ক জড়িয়েছেন। বাংলাদেশে যা হয় নাই তারা সেখানে ফলাও করে তারা বলেছেন এবং ভূমিকা রেখেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশের অনেক মানুষ, অনেক হিন্দু মানুষ বাংলাদেশে ইন্ডিয়াতে অবস্থান করার জন্য লাইন ধরে আছে, এরকম খবর পর্যন্ত প্রচারিত হয়েছে, এটা আমরা দেখেছি। সর্বোপরি আমি আমার এলাকায় বিশেষ করে আমি কিছু হিন্দু ভাইদের সাথে আমি সরাসরি সাক্ষাৎ করেছি। তাদের তাদের মনোবাসনা, তাদের কোনো প্রকার চাপ আছে কিনা, কোনো সন্ত্রাসী বাহিনী তাদের সাথে যোগাযোগ করতেছে কিনা, চাঁদাবাজি করতেছে কিনা, এটা আমি খবর নিয়েছি। আমাদের আশেপাশে যারা হিন্দু আছে, আমাদের পরিচিত বা অপরিচিত ব্যবসায়ী, বিশেষ ডাক্তার, তারপরে বিশেষ বিভিন্ন জনের সাথে আমার কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে আশ্বস্ত করেছি আপনারা হয়তো আমাদের জামাতকে বিশেষ কারণে, আপনারা অনেক যারা বুঝেন না তারা হয়তো জামাতের বিরুদ্ধে অবস্থান নেন, কিন্তু আমরা জামাত ইসলাম এমন একটি দল যে আল্লাহ রসুল যখন মদিনায় ইসলাম শাসন প্রতিষ্ঠা করেছিলেন তখন বিধর্মীদের কোনো অধিকার তারা ক্ষুণ্ণ করেন নাই। ইসলাম কোনো কারো অধিকারকে ক্ষুণ্ণ করার কোনো প্রশ্নই আসে না, এটা ইসলামের কোনো জায়গা নেই। সুতরাং আমি তাদেরকে যে আশ্বস্ত করেছি, আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত খোলামেলা মন নিয়ে আমাদের সাথে আলাপ করেছেন এবং বলেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই, কারণ জামাত ইসলামের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট আছে। জামাতে কোনো অকারেন্স, কোনো মন্দিরে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে জামাত শিবিরের কর্মীরা বাংলাদেশের হিন্দু মন্দির, বৌদ্ধ খ্রিস্টানদের মন্দির কিভাবে পাহারা দিয়েছেন, এটা আমি বলতে হবে না, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছে, এটাকে অনুধাবন করেছে। এবং হিন্দু ভাইদের মধ্যেও আমাদের বর্তমানে বিভিন্ন জায়গায় হিন্দু ইউনিট চালু হয়েছে, জামাত ইসলামের হিন্দু ইউনিট চালু হয়েছে, এটা আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের ব্যাপারে এখনো হিন্দুদের অনেক সুন্দর মনোভাব দেখাচ্ছে তারা, এবং তারা বুঝতে পেরেছে যে তাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তারা রাজনীতির বলির পাঠা হয়ে দাঁড়াচ্ছে। যখনই আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা তখন নির্যাতিত বেশি হয়েছে, তাদের উপর চাঁদাবাজি থেকে আরম্ভ করে তাদের ঘর দখল থেকে আরম্ভ করে সব কিছু হয়েছে তাদের আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু তারা মুখ খুলে তারা প্রতিবাদ পর্যন্ত করতে পারে না হিন্দুরা। আলহামদুলিল্লাহ, এখন একটা পরিবেশ এসেছে, মানুষের মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, তার বাঁচার অধিকার, তার খাওয়ার অধিকার, তার শিক্ষা ব্যবস্থার অধিকার, সব অধিকার ইনশাআল্লাহ আস্তে আস্তে ফিরে আসবে। কারণ অল্প সময়ের ভিতরে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এখন একটা অস্থায়ী সরকার এখন ক্ষমতায় নিয়েছে, ক্ষমতায় বসেছে। 15.5 বছর, 16.5 বছরের তাদের ক্ষমতার যে অপব্যবহার করেছে, এই অপব্যবহারকারী শেখ হাসিনার মনোনীত দাস সবগুলা বিভিন্ন পর্যায়ে তাদেরকে চাকরিতে দেওয়া হয়েছে, বিভিন্ন সেক্টরে তাদেরকে পদায়িত করা হয়েছে। এই সমস্ত কাজগুলোকে একটু সেটিং এ আসতে অবশ্যই একটু কিছুদিন সময় লাগবে। এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা আশা করি স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের পরিস্থিতি আরো ভালো হবে, ভালোর দিকে যাবে ইনশাআল্লাহ আমি আশা পোষণ করি। এবং আমি যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় আমি তাদের ব্যাপারে বলতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা স্বাধীনতার 53 বছর পর আমরা আসলে বাংলাদেশ কখনো স্বাধীন ছিলাম না, আমরা পরাধীনতার গ্লানিতে আমরা আবদ্ধ ছিলাম। আমি আশা করি এই বাংলাদেশকে সংস্কারের মধ্য দিয়ে আশা করি ইনশাআল্লাহ একটা সুন্দর সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসবে
এবং মানুষের নৈতিক অধিকার তারা ফিরে পাবে এবং জাতি তার একটা সুনির্দিষ্ট ফলাফল ভোগ করতে পারবে। আমি এই আশাটুকু ব্যক্ত করছি ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান সরকারের সাথে জামাতের অবস্থান, পাশাপাশি আহ, এলাকার যে সমস্ত পরিস্থিতিগুলো বিরাজ করছে, এলাকার যারা তরুণ সমাজ রয়েছে, যুব সমাজ রয়েছে, ছাত্র সমাজ রয়েছে, তাদের প্রতি আপনার কি বার্তা রয়েছে বা কি মেসেজ রয়েছে? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের জামাত ইসলাম এই সরকারের ব্যাপারে অত্যন্ত পজিটিভ, সেটা আপনারা জানতে পেরেছেন অনেক কর্মসূচির মাধ্যমে। কারণ অনেক রাজনৈতিক দল তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। জামাত ইসলামের ভূমিকা হলো দেশ সংস্কার হওয়া চাই, আগে মানুষকে সংস্কার করা চাই, দেশের আইনকে সংস্কার করা চাই। কারণ এই মুহূর্তে যদি আমি দেশ সংস্কার করা ছাড়া মানুষকে সংস্কার করা ছাড়া যদি আমি নির্বাচন দিই, তাহলে ওই আগের যে স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়েছে, আরেকজন ক্ষমতা এসে সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। কারণ মানুষকে সঠিক ম্যানিফেস্টো আনার আগ পর্যন্ত যদি কোনো কাজ করা হয়, তাহলে কিন্তু সেখানে সুফল ভোগ করা সম্ভব না। পদে পদে আজকে দুর্নীতিগ্রস্ত মানুষ পদায়িত হয়েছে, যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, বাংলাদেশকে অর্থনীতিহীন, ঝুড়িবিহীন, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাদেরকে শাস্তির আওতায় আনার ছাড়া মানুষ শিক্ষা নিতে পারবে না। আমার দাবি হলো, এবং জামাত ইসলামেরও দাবি, সেটা হলো যারা বাংলাদেশের হাজার হাজার বিলিয়ন টাকা, বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে, আমাদের দাবিও তাদের বাংলাদেশের স্থাবর সম্পত্তিগুলো রাষ্ট্রীয় কোষাগারে যেন তারা জমা করে, এবং বাইরে যে টাকাগুলো পাচার হয়েছে সেগুলা আইনি মাধ্যমে, আইনি অবকাঠামো মেনটেন করে সেই টাকাগুলো যেন বাংলাদেশে ফেরত আসে। তাহলে ভবিষ্যৎ রাজনীতিবিদরা একটু শিক্ষা নিতে পারবে যে এখান থেকে যে বেবিচার করলে, অবিচার করলে, বা জুলুম করলে, বা টাকা পাচার করলে, বা মানুষের উপর জুলুম করলে কি হয়, সেটা মানুষ একটু শিক্ষা নিতে পারবে আমি আশা করি। এবং বিশেষ করে আমাদের এলাকার ব্যাপারে আমি বলতে চাই, আমাদের এলাকাও কিছু অনিয়ম হয়েছে বা হচ্ছে। এক্ষেত্রে জামাত ইসলামের ভূমিকা হলো, আমরা নির্বাচনের জন্য তড়িঘড়ি করব না। বাংলাদেশ একটা সুন্দর সুষম বন্টনের মাধ্যমে, একটা জাতিকে সঠিক নির্দেশনার মাধ্যমে জাতিকে কিভাবে সুন্দর জাতি হিসেবে গঠন করা যায় সেদিকে মানুষ যখন ধাবিত হবে, এবং সৎ ও ন্যায় পরায়ণ মানুষ যখন রাষ্ট্রের ক্ষমতার বিভিন্ন সেক্টরে যখন পদায়িত হবে, তখন দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হয়ে যাবে এবং মানুষ তাতে শিক্ষা নেবে, মানুষের তার অধিকার ফিরে পাবে, এবং জাতি সুনির্দিষ্ট একটা নেতৃত্বের মাধ্যমে মানুষ সুসংগঠিত হবে, এবং সেখানে থাকবে না কোনো বৈষম্য, সেখানে থাকবে না কোনো জুলুম, সেখানে থাকবে না কোনো অত্যাচার, নিপীড়ন ইত্যাদি ইত্যাদি। এলাকার যুব সমাজের প্রতি আপনার কি বার্তা রয়েছে? আসলে আমি এটাই বলতে চাই যে আমরা যে বিপ্লব আমাদের বাংলাদেশ অর্জন করেছে, সেই বিপ্লবকে ধরে রাখার জন্য আমাদেরকে চরিত্রবান হতে হবে। প্রথম কথা, আমাদেরকে জাতি গঠনের জন্য যে অবকাঠামো দরকার, সেই অবকাঠামো আমাদেরকে ফলো করতে হবে। বিশেষ করে আমি আগেও বলেছি, যারা সৎ লোক যেখানে পদায়িত হবে সেখানে দুর্নীতি হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং ছাত্র সমাজের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমি তাদেরকে নসিহত করতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে, আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্র সমাজের কি অবস্থা। যে আমাদের এলাকা নিয়ে যদি কথা বলি, যে ক্লাস 6, 7, 8 এর ছেলেদের হাতে পর্যন্ত ইয়াবা ট্যাবলেট পৌঁছে গেছে। এটা একমাত্র সমাজ বিকেন্দ্রীকরণের কারণে, সমাজকে ধ্বংস করার কারণে, আইনকে ধ্বংস করার কারণে, মানুষের অধিকারকে হরণ করার কারণে এটা হয়েছে। কারণ আমি আরো একদিন বলেছিলাম যে আওয়ামী লীগের প্রথম উৎখাতের প্রথম কারণ হলো আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে যারা অরিজিনাল আওয়ামী লীগ ছিল, নীতিহীন আওয়ামী লীগের ভিতরে সবাই তো আর খারাপ না, ভালো মানুষও আওয়ামী লীগের ভিতরে আছে। এই ভালো মানুষগুলোকে মাইনাস করে এই টোকাই, ইয়াবাখোর, ট্যাবলেট খোর,
তারপরে এই হাইব্রিড মানুষদেরকে যখন তারা প্রাধান্য দিয়েছে, এই অপকর্মের কারণে মূলত প্রথম কারণ হলো এটাই যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তা আমি যাদের উদ্দেশ্যে, আমার ছাত্র সমাজের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আদর্শ শিখুন, আপনারা স্বেচ্ছাচারিতাকে গ্রহণ করবেন না, এবং আপনাদের বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন আগামী প্রজন্মকে কিভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন, সেই দিকে আমি আহ্বান করছি। এবং সর্বোপরি যত ছাত্র সমাজের কাছে আমার এই বার্তা পৌঁছবে, আমি আশা করি আপনাদের বিবেক নাড়া দিবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করবেন। কারণ এছাড়া বাংলাদেশকে যে সঠিক একটা পথে আনার জন্য এদের কোনো বিকল্প নেই। বাবা, একদম শেষ প্রশ্ন, যেহেতু আপনি প্রবাসী সেজন্য প্রশ্নটা করা। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন করতেছিল, যখন সরকার তাদের উপর নিপীড়ন, প্রচণ্ডভাবে নিপীড়ন চালাচ্ছিল, আমরা দেখেছি প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। এবং আরব আমিরাতের যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীরা রাস্তায় নেমে এসেছিল, যার কারণে অনেক প্রবাসীকে সে দেশের আইন অনুযায়ী, যেহেতু সেখানে রাজতন্ত্র সাজা দিয়েছিল, বর্তমান সরকার ক্ষমতা আসার পরে সেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদেরকে সাজা মকুব করে দিয়েছে এবং তাদের মধ্যে 20 জন অলরেডি গতকালকে দেশে ফিরে এসেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সেজন্য গালফ কান্ট্রি যে রাষ্ট্রপ্রধানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যে আমার প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে বিগত সময়গুলোতে আপনারা যারা প্রবাসী রয়েছেন, যাদের রেমিটেন্সের টাকায় দেশের রিজার্ভ নির্ভর করে, আপনারা কিন্তু এয়ার বিমানবন্দরে বলেন, প্রবাসে বলেন, সেখানকার যে আমাদের অ্যাম্বাসিগুলো রয়েছে সেগুলোতে আপনারা পর্যাপ্ত সহযোগিতা পাননি এবং আপনাদের যে মূল্যায়ন, মর্যাদা, সেইটা আপনারা পাননি। এখন যেহেতু একটি নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং আপনারা প্রবাসীরা যেহেতু দেশের রেমিটেন্স, আপনাদের রেমিটেন্সের উপরে দেশের অর্থনীতি নির্ভর করে, এখন কি অবস্থা আপনাদের, এবং বর্তমান সরকারের প্রতি প্রবাসীদের কি দাবি রয়েছে? একদম শেষ প্রশ্ন। ধন্যবাদ মুসা ভাই। আসলে একটা কথা আছে, বাংলা প্রবাদ, সারা গায়ে ব্যথা ওষুধ দেবো কথা, একটা প্রবাদ আছে। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের আমলে বাংলাদেশের দূতাবাসগুলো ওই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আমরা কুয়েতের, বিশেষ করে দুবাইতে যে ঘটনাটা হয়েছে, এটা কিন্তু তারা সরকার ইচ্ছে করে করে নাই, সেটা প্রেশার ক্রিয়েট করে অ্যাম্বাসেডরের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা আমরা খবর নিয়েছি এবং এটাই প্রমাণিত হয়েছে যে প্রবাসীদের বিরুদ্ধে বৈরী আচরণ করা হতো এবং প্রবাসীরাও এটা মোক্ষম জবাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। কারণ বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল দীর্ঘ সময়। আন্দোলনের শেষ হওয়ার 5 তারিখের আগ পর্যন্ত অনেক শতকরা 86% দেখা যাচ্ছে 86% লোক রেমিটেন্স পাঠায় নাই। তো এটা একটা বিশাল তাদের আন্দোলন, দেশ গঠনের জন্য এটা ভূমিকা রেখেছে এবং সরকার প্রধানের জন্য এটা একটা সহায়ক ভূমিকা পালন করেছে। আর ওই দুবাইয়ের ব্যাপারে বলছিলাম, যেটা দুবাই যে ঘটনাটা হয়েছে এটা হতো না, এরকম গালফের ভিতরে বিভিন্ন জায়গায়, কাতারেও হয়েছে, তারপরে কুয়েতেও হয়েছে, আন্দোলন হয়েছে, এবং ওমানে আন্দোলন হয়েছে, কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই। কিন্তু ওই দুবাইয়ের যে অ্যাম্বাসেডার, ওই কট্টরপন্থী আওয়ামী লীগ হওয়ার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে। তারা মনে করেছে এখানে থেকেও যদি আন্দোলন বন্ধ করা যায় তাও তাদের জন্য একটা পজিটিভ দিক আসতে পারে। কিন্তু তারা তো জানে না জালেমের জুলুম যে কত কত তাড়াতাড়ি তাদের মসনদ ভেঙে যায়, এটা তো তারা অনুধাবন করতে পারে না। কারণ জালেমরা, নমরুদরাও এটা করে গেছে, ফেরাউনও করে গেছে, হামান, সাদ্দাত, তারা সবাই এগুলো করে গেছে। এগুলো থেকে তো আমরা যাতে শিক্ষা নিই না। আশা করি এখন আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়েছে, প্রবাসীদের জন্য অত্যন্ত সম্মানিত অবস্থানে রয়েছে। এবং আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে প্রবাসীরা এখন এয়ারপোর্টে নামলে স্যার স্যার বলে তাদেরকে সম্বোধন করে। যাকে এটা একটা জাতীয় বিপ্লব সৃষ্টি হয়েছে। আশা করি সব ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটা সেক্টরে এরকম সুন্দর পরিবেশ সৃষ্টি হবে বলে আমি আশা পোষণ করছি। সামনে যে নির্বাচন আসতেছে, আগামী হয়তো 1.5-2 বছর পরে ইউপি নির্বাচন, বা হয়তো তারও আগে হতে পারে, সরকারের সিদ্ধান্ত যখন নেয়, যদি নির্বাচন ঘোষণা, তফসিল ঘোষণা হয়, সেক্ষেত্রে স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন নির্বাচন নিয়ে আপনার ব্যক্তিগত কোনো পরিকল্পনা রয়েছে না নির্বাচনে অংশ নেওয়ার? আসলে ধন্যবাদ মুসা ভাই আপনাকে এই প্রশ্ন করার জন্য। নির্বাচন তো ইনশাল্লাহ হবে, তবে জামাত ইসলামের পরিকল্পনা নিচ্ছে
পরিকল্পনা করেছে, ইনশাআল্লাহ অলরেডি নির্বাচন হবে। তবে আমাদের তো কারো নাই, ব্যক্তিগত মত প্রকাশের কোনো সুযোগ নাই, কারণ সংগঠন যাকে যোগ্য মনে করবে সংগঠন তাকে ইনশাআল্লাহ নির্বাচনের জন্য প্রস্তুত করবে। আশা করি, আমি প্রত্যাশা রাখি একজন ফেস ভ্যালু, যাদের চরিত্রে কোনো ভূত নেই এবং সৎ ও যোগ্য মানুষকে যেন জামাত ইসলাম প্রাধান্য দেয় এবং ইলেকশনে জেতার জন্য কিন্তু এটা সবচাইতে কাজ করবে। মানুষের ফেস ভ্যালু এবং তাদের চরিত্র এটা সবাই জানি আমরা, যার কারণে আমি অনুরোধ জানাবো উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে যে সময়ের পরিপ্রেক্ষিতে আপনারা সময় থাকতে আপনাদের পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ জামাত ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে এবং প্রতিটা নয়টা ওয়ার্ডের ভিতরে সিদ্ধান্ত হয়েছে 9 জন মেম্বারও তারা ইনশাআল্লাহ আমরা দিতে সক্ষম হব। নির্বাচনের ক্ষেত্রে আমি এটাই বলতে চাই, শেষ কথা, যে নির্বাচন হবে ইনশাআল্লাহ, নির্বাচন আমরা করবো ইনশাআল্লাহ।